লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ নিয়ে। আলোচনা শেষ হয়নি, আরও বেশ কিছুটা অংশে আলোচনা বাকি আছে। আজকে আমরা প্রথমেই আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে বাইমেটালিক স্ট্রিপ বা দ্বিধাতব পাত। নাম থেকেই বুঝতে পারছো, দ্বিধাতব পাত মানে দুটো ধাতুর তৈরি পাত। তাহলে দ্বিধাতব পাতটা কি? দ্বিধাতব পাত হচ্ছে একই কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় সমান আকারের দুটো ভিন্ন ধাতুর পাতকে যদি আমরা পাশাপাশি রেখে রিফেট করে পরস্পর দৃঢ়ভাবে যুক্ত করি, তাহলে সেটাকে আমরা বলবো দ্বিধাতব পাত। কি বলা হলো? বললো একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা পার্টিকুলার টেম্পারেচারে আমি একই আকারের দুটো ধাতব দণ্ড নিলাম। একই আকারের নেবার পর ওই ধাতব দণ্ড দুটিকে আমি রিফেট করে যুক্ত করলাম। রিফেট করে যুক্ত করার মানে হচ্ছে এইভাবে আমি ধাতব দণ্ড দুটোকে যুক্ত করলাম, দুটো আলাদা দণ্ড। সাপোজ এটা একটা ম্যাটেরিয়ালের দণ্ড, সাপোজ এটা মনে করো পিতল, আর এটা মনে করো একটা নির্দিষ্ট কোনো ধাতু, যা খুশি হতে পারে। ইন জেনারেল ইনভার বলে একটা ধাতু, সংকর ধাতুর ব্যাপার নেওয়া হয়। তো আমি ওইভাবে স্পেসিফিক না করে আমি বলে নিলাম এটা এ ধাতু, এটা বি ধাতু। কিভাবে যুক্ত করতে হবে? রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট করে মানে হচ্ছে কি, প্রথমত বলি দুটো সেম আকারের হতে হবে। এমন নয় একটা দৈর্ঘ্যে বড় একটা দৈর্ঘ্যে ছোট, বা একটা প্রস্থে বড় প্রস্থে ছোট, এরকম করা যাবে না। দে মাস্ট বি আইডেন্টিক্যাল। এবার রিফ্লেক্ট করে যুক্ত করা মানে কি, মাঝখানটাকে তুমি ভাবতে পারো একটু গলিয়ে টাইট করে এমনভাবে যুক্ত করে দেওয়া যে দুটোকে আলাদা করে আর কখনো আলাদা করা যাবে না। তুমি স্বাভাবিক কোনো উপায়ে এই দণ্ড দুটোকে কখনোই আলাদা করতে পারবে না। অনেক সময় প্রয়োজনে তোমার এটাও হয় যে মাঝখানটা তুমি এখানে একটা পিন বা পেরেক দিয়ে এমন কিছু দিয়ে যুক্ত করে দিলাম, একটা কিছু প্রবেশ করিয়ে দেওয়া হলো। মূল ব্যাপার হচ্ছে স্বাভাবিক অবস্থায় দণ্ড দুটোকে কখনোই সেপারেট করা যাবে না। তো এই জাতীয় পাতকে দ্বিধাতব পাত। তো প্রশ্ন হচ্ছে যে এই ধরনের পাতকে, দ্বিধাতব পাতকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? মানে কিভাবে আমি এটাকে গুরুত্ব কাজে কিভাবে লাগাবো, সোজা কথা। তো প্রথমত ভাবা যায় যে এটার ক্ষেত্রে আমি কি করতে পারি এটা নিয়ে, তাই না? তো তোমাকে যেটা করতে হবে, যদি তুমি ভেবে দেখো, যদি এই ধরনের পাতকে আমি উত্তপ্ত করি, আমি স্পেসিফিক কিছু করলাম না, এই পিতল বা ইনভার পরে আসছি, যখন আমরা প্র্যাকটিক্যাল ব্যবহার করব তখন পিতল আর ইনভার দিয়েই ব্যবহার করব, কেন সেটা পরে আসছে। তো আমি ধরে নিলাম এ আর বি দুটো ভিন্ন ধাতুর দণ্ডকে এভাবে আমরা রিফেট করে যুক্ত করব। এখন যদি এই দণ্ড দুটি, এই সংস্থাটাকে অ্যাজ এ সিস্টেম আমি উত্তপ্ত করি, তাহলে কি ঘটনা ঘটবে ভাবা যায়। কি ঘটনা ঘটবে? দু রকমের ব্যাপার ঘটতে পারে। তো আমি প্রথমে ধরে নিচ্ছি এ আর বি ধাতু বললাম, যদি আলফা এ গ্রেটার দেন আলফা বি হয় তাহলে এক ধরনের ঘটনা ঘটবে, আর যদি আলফা বি গ্রেটার দেন আলফা এ হয় তাহলে অন্যরকম, একই রকমের ঘটনা ঘটবে অন্যদিকে। আচ্ছা, কি ঘটবে? ঘটবে যেটা, সাপোজ আলফা এ ইজ গ্রেটার দেন আলফা বি। তুমি একটা জিনিস করেছো যে L2 L1 ইকুয়াল টু L1 ইনটু আলফা ইনটু করেছো। এটা কি ছিল? দৈর্ঘ্য বৃদ্ধি। L1 টা হচ্ছে ইনিশিয়াল লেন্থ, L2 টা হচ্ছে ফাইনাল লেন্থ। তাহলে L2 L1 কে বলা হয়েছিল ইনক্রিজ ইন লেন্থ। মানে একটা বস্তু বা একটা দণ্ড কতটা দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটা নির্ভর করে প্রাথমিক দৈর্ঘ্যের উপর, উপাদানের উপর এবং উষ্ণতা বৃদ্ধির উপর। তাহলে এখানে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, দুটোরই প্রাথমিক দৈর্ঘ্য সেম, তার মানে L1 টা ইন বোথ কেসেস আর সেম। দুটোকে সমপরিমাণ উষ্ণতা দিচ্ছি, তাপ দিচ্ছি, তাহলে দুটোর উষ্ণতা বৃদ্ধি সেম। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা কার উপর নির্ভর করবে? দৈর্ঘ্য বৃদ্ধিটা নির্ভর করবে আলফা বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের উপর। তার মানে আলফা যার বেশি হবে তার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে, যার আলফা কম হবে তার দৈর্ঘ্য বৃদ্ধি কম হবে। তাহলে আমি প্রথম ক্ষেত্রে কি ধরেছি? আলফা এ ইজ গ্রেটার দেন আলফা বি। আমি ধরে নিলাম উপরেরটা এ, নিচেরটা বি। মানে উপরের ধাতুটার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি, নিচের ধাতুটার দৈর্ঘ্য বৃদ্ধি কম। কি ঘটনা ঘটবে? তুমি এমনি ভেবে দেখো যে নিচের ধাতুটা মনে করো কম পরিমাণ বাড়ছে আর উপরের ধাতুটা বেশি পরিমাণ বাড়ছে, কিন্তু এরা পরস্পর আলাদা হতে পারবে না। তাহলে কি ঘটনা ঘটবে? ঘটনা যেটা ঘটবে, এরা এইভাবে বেঁকে যাবে। হয়তো এত বড় আমি নিই, যাই হোক, মূল ব্যাপার হচ্ছে এরা এইভাবে বেঁকে যাবে। কেন? তুমি ভেবে দেখো, খেয়াল করে দেখো, আমি যেভাবে ছবি এঁকেছি, বাইরের দিকের যে বৃত্তচাপ আছে, পার্ট অফ সার্কেল বলতে পারো,
বাইরের দিকের বৃত্তচাপটির দৈর্ঘ্য বেশি, ভেতরের দিকে যেটা বৃত্তচাপ আছে তার দৈর্ঘ্য কম। তার মানে এই অংশটা কম বৃদ্ধি পেয়েছে আর এই অংশটা বেশি বৃদ্ধি পেয়েছে। এবং তুমি মনে রাখবে যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি হবে সেটার দৈর্ঘ্য প্রসারণ বেশি হবে, তাহলে সেটা বাইরের দিকে থাকবে বাঁকানো অবস্থায়। তাহলে এই একটা অবস্থা হতে পারে। আরেকটা অবস্থা হতে পারে যদি আলফা বি গ্রেটার দেন আলফা এ হয়, এটা আলফা এ গ্রেটার দেন আলফা বি। আর যদি আলফা বি গ্রেটার দেন আলফা এ হয় তাহলে এটা এইভাবে ভেঙে যাবে। নিচের দিকে তোমার এটা আছে, এই ঘটনাটা। তো এগুলো এটা কি কাজে লাগবে? এই ধর্মটাকে, এই দ্বিধাতব উপাত্তের বক্রতাটাকে কাজে লাগিয়ে একে বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে। কি ভাবে ব্যবহার করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করা যায়। তাপ স্থাপক বা টেম্পারেচার কন্ট্রোল করার কোনো যদি ব্যবস্থা থাকে বা অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থায় দ্বিধাতব উপাত্তকে ব্যবহার করা যেতে পারে। কিভাবে ব্যবহার করা যেতে পারে আমি সেটা একটু আলোচনা করি। মনে করো আমি এখানে একটা দ্বিধাতব পাত নিলাম। আচ্ছা, দ্বিধাতব পাতটাকে তোমাকে এমন ভাবে নিতে হবে যাতে এই দিকটাই আমি নিলাম ইনভার্ট আর এই দিকটাই যে ধাতু নিয়েছি সেটাকে আমি বললাম পিতল। আচ্ছা, এখানে এটা হচ্ছে কন্টাক্ট পয়েন্ট। আচ্ছা, গোটা সংস্থাটাকে আমি কি করলাম, এখানে আমি একটা হিটারের সঙ্গে যুক্ত করলাম। হিটার, এই মনে করো কয়েল আছে, এটা হচ্ছে একটা হিটার। আচ্ছা, এখানে এটার সঙ্গে কন্টাক্ট করা আছে, কন্টাক্ট পয়েন্ট আছে। সেই কন্টাক্ট পয়েন্টটাকে এখানে আমি একটা সাপোজ ব্যাটারির সঙ্গে যোগ করলাম। এই ধরুন এটা একটা ব্যাটারি, তোমরা নিশ্চয়ই ক্লাস 10-এ পড়েছো একটা ব্যাটারিকে একটা বড় দাগ একটা ছোট দাগ এইভাবে প্রকাশ করা হয়ে থাকে। ছোট দাগটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, বড় দাগটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। এখানে আমি একটা চাবি দিলাম, চাবি আসছি পরে আলোচনায়। আর এই মনে করো হিটার যোগ করা, খুব সিম্পল ব্যবস্থা। ঠিক আছে, যেদিকে সার্কিট থাকবে সেই দিকে পিতল থাকবে, তার উল্টো দিকে ইনভার্ট থাকবে। ক্লাস 9-এ পড়েছো তোমরা ব্যাপারটা, যে ইনভার্ট হচ্ছে এমন একটা সংকট ধাতু যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক খুব 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 কম। মানে যতই তুমি উত্তাপ বৃদ্ধি করো এটার কোনোভাবে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে না। সেই জন্য ইনভার্টটাকে আমরা এখানে নিয়েছি। মানে এমন দুটো ধাতু নিতে হবে যার একটার দৈর্ঘ্য প্রসারণ খুব বেশি আর একটার দৈর্ঘ্য প্রসারণ খুব কম। তাহলে সেক্ষেত্রে দণ্ডটির দ্বিধাতব পাত্রটির বক্রতা অনেকটা বেশি হবে। ঠিক আছে, আমি এই বক্রতাটাকে কাজে লাগাতে চাইছি বেন্ডিং। কতটা বেন্ডিং হচ্ছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ফর দ্যাট রিজন উই হ্যাভ টু চুজ such metals such that one of them has high alpha or high coefficient of linear expansion and other very less, যেটা ইনভারের ক্ষেত্রে হবে। তো যাই হোক, কি ঘটনা ঘটবে একবার দেখে নেওয়া যাক। তুমি যখনই চাবিটা অন করবে, আচ্ছা চাবি সবসময় একটা ইলেকট্রিক সার্কিটে দেওয়া হয়। চাবি দেওয়ার কারণটা কি তোমরা পড়েছো, জুলের হিটিং এফেক্ট। মানে একটা তারের মধ্য দিয়ে, একটা পরিবাহী তারের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট সময় ধরে যদি তড়িৎ প্রবাহিত হয়, if a current flows through a wire for a certain interval of time, then there is heating of the wire, মানে তারটি পরিবাহীটি উত্তপ্ত হয়ে পড়ে। এটাকে বলা হয় জুলের হিটিং এফেক্ট। তাই তাহলে কন্টিনিউয়াস কোনো সার্কিটের মধ্য দিয়ে কারেন্ট পাঠানো যায় না। সেই জন্য কি করা হয়, সবসময় একটা চাপি সিস্টেম করা হয়। চাপি মানে তুমি ভাবতে পারো একটা জাস্ট প্লাগ টাইপের চাপ। তুমি যখনই প্লাগটা খুলে রাখবে, পুরো সার্কিট আছে কিন্তু সার্কিটের মধ্যে কারেন্ট যাবে না, অ্যাজ ইফ এখানটা একটা ফাঁকা, মানে গোটা পথটা কন্টিনিউয়াস নয়, তাহলে সেক্ষেত্রে এই অবস্থায় কোনো কারেন্ট যাবে। আর যখনই আমি চাবিটা অন করে দেব তখন কি হবে, এটার মধ্য দিয়ে মানে বেশিক্ষণ যাতে সার্কিটে কারেন্ট না যায় সেই জন্য আমি যখন এক্সপেরিমেন্ট করবো না চাবিটা খুলে দেবো, তাহলে সেই অবস্থায় কোনো কারেন্ট যাবে। যাই হোক, আমি চাবিটা অন করলাম, কারেন্ট ফ্লো করতে শুরু করলো। কারেন্ট ফ্লো করতে শুরু করলে কি হবে, হিটারটা অন হয়ে যাবে। এবার হিটার যেই অন হয়ে যাবে উত্তপ্ত হতে শুরু করবে। উত্তপ্ত হতে শুরু করলে কি হবে, সেই তাপটা কার উপর এসে পড়বে, সিস্টেমটা দ্বিধাতব পাতের উপর এসে পড়বে। এবার পিতল, এর এক্সপানশন বেশি, এর এক্সপানশন অলমোস্ট জিরো। এর ফলে কি হবে, দ্বিধাতব পাতটা বেঁকে যাবে। কিরকম ভাবে বাঁকবে, বেশি বাঁকবে, যেহেতু একটা আমি ইনভার্ট নিয়েছি দেখা যাবে ওটা একটু বেশি বাঁকছে। আমি ডট ডট দিয়ে আঁকলাম। আচ্ছা, যেই তোমার বেঁকে গেল তাপের প্রভাবে
তুমি দেখো এইখানে সংযোগটা কেটে গেল। এবার যেই সংযোগটা কেটে যাবে, তুমি মনে রাখবে একটা ইলেকট্রিক সার্কিটে যখনই একটা পার্ট কেটে দেওয়া হবে সেটার মধ্য দিয়ে কখনোই কারেন্ট যাবে। তাহলে এটা বেঁকে গেছে, তার মানে কি এটার সঙ্গে কন্ট্যাক্ট ছিন্ন হয়েছে, ব্যাটারির সঙ্গে কন্ট্যাক্ট ছিন্ন হয়েছে। তাহলে কন্ট্যাক্ট যেই ছিন্ন হলো এটার মধ্য দিয়ে কারেন্ট যাওয়াটা বন্ধ হয়ে যাবে। নো কারেন্ট উইল ফ্লো থ্রু দ্য সার্কিট ইভেন দ্য কি ইজ অন। কিটা অন করা থাকলেও যেহেতু এই পার্টটা বিচ্ছিন্ন হয়ে গেছে এটার মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, তাহলে হিটারের মধ্য দিয়ে কারেন্ট যাবে না, হিটারটা অফ হয়ে যাবে। এবার যেই হিটারটা অফ হয়ে গেল এক্সপেক্টেড টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকবে। এবার যেই টেম্পারেচার কমতে থাকবে এটা কিন্তু আবার আগের থেকে আগের অবস্থায় আসার চেষ্টা করবে, এবং বেশ কিছু সময় পর যখন আবার টেম্পারেচার সেই প্রাথমিক অবস্থায় চলে আসবে এ কিন্তু আবার স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এবার যেই স্বাভাবিক অবস্থায় চলে এলো আবার কিন্তু কন্ট্যাক্ট হয়ে যাবে, টাচ হয়ে গেল। স্বাভাবিক অবস্থায় আসা মাত্রই মনে করো এখানে টাচ করার এখানে ব্যবস্থা আছে, এই এখানে টাচ হয়ে গেল, এই এসে এখানটা টাচ করে দিল। যেই টাচ করে দিল আবার কিন্তু ব্যাটারিটা অন হয়ে গেল, আবার কারেন্ট ফ্লো করতে শুরু করলো, আবার হিটিং এফেক্ট শুরু হয়ে গেল, আবার বেঁকে গেল, আবার তোমার কি হলো, বেঁকে যাওয়ার জন্য সার্কিট কেটে গেল, কারেন্ট যাওয়া বন্ধ হয়ে গেল। তার মানে কি তুমি বলতে পারো এটাকে আমি কিভাবে ব্যবহার করতে পারি, টেম্পারেচার কন্ট্রোলার। মানে আমি টেম্পারেচার একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত বাড়াতে দেবো, তারপর বাড়াতে দেবো। হিট কন্ট্রোলার বলা হয় তাপ স্থাপক। এভাবে আমরা ধাতব উপাদানকে তাপ স্থাপক হিসেবে। আবার তুমি বলতে পারো এটাকে অগ্নি নির্বাপক ব্যবস্থা হিসেবে ব্যবহার করতে পারি। অগ্নি নির্বাপক বলা উচিত নয়, অগ্নি সংকেত, মানে আগুন লেগেছে তার সংকেত দিয়ে দেবে। কিভাবে, তুমি মনে করো কোথাও একটা ব্যবস্থার সিস্টেমটা রেডি করা আছে, এবার মনে করো সেই ঘরে মনে করো আগুন লেগে গেল, আগুন লাগলে এখানে একটা ঘন্টা সাপোজ একটা বেল দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে একটা বেল দিয়ে দিলাম, সিস্টেম করা আছে, এখানে একটা বেল দিয়ে দিলাম। এবার যদি আগুন লেগে যায় কি হবে, গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে কি বেঁকে যাবে। এবার যেই এটা এখানে টাচ করবে, বেলটাতে টাচ করবে, কি হবে, ঘন্টা বাজতে শুরু করবে। যে ঘন্টা বাজতে শুরু করবে লোকে বুঝতে পারবে নিশ্চয়ই আগুন লেগেছে। ঠিক আছে, এইভাবে আমরা দ্বিধাদ্বৈতের বক্রতাটাকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে ব্যবহার করে। ঠিক আছে, বাইমেটালিক স্ট্রিপ এন্ড ইটস ইউজ হয়ে গেল। আচ্ছা, এবার স্বাভাবিকভাবে প্রশ্ন থাকে, পরীক্ষায় আসবে না, যে এক্সপানশন অফ সলিড এটা আমাদের ক্ষেত্রে সুবিধাজনক নাকি অসুবিধাজনক। তো এমন কিছু ঘটনা আছে বা এমন কিছু জিনিস আমরা ব্যবহার করে থাকি যেখানে দেখা যায় যে এক্সপানশন অফ সলিড আমাদের পক্ষে অনেকটা সুবিধাজনক, আবার কিছু কিছু ক্ষেত্রে অসুবিধাজনক। মানে তুমি বলতে পারো এক্সপানশন অফ সলিডকে ডিউ টু হিট এটাকে আমরা ভালো কাজেও লাগাতে পারি, আবার অনেক ক্ষেত্রে খারাপ কাজেও চলে আসে। কীরকম, খুব সিম্পল উদাহরণ দিই, যে মনে করো তোমার কাছে একটা বোতল আছে, সেই বোতলের ঢাকনাটা ধাতব, আটকে গেছে, তুমি কিছুতেই খুলতে পারছো না। তো কি করতে হবে, এটা তো কাঁচের বোতল, কাঁচের তাপ দিলে কিছু হয় না, তুমি মুখটাকে তাপ দিতে শুরু করবে। যেই তাপ দিতে শুরু করবে এক্সপেক্টেড ঢাকনাটা কিছুটা হলেও বাড়বে, এক্সপানশন হবে। যদি এক্সপানশন হয় খুব সহজে মুখ খুলতে পারবে। আরেকটা খুব সিম্পল ব্যবহারিক প্রয়োগ আমি বলতে পারি, যে গরুর গাড়ির চাকায় বের পরানো। বের পরানো মানে কি, গরুর গাড়ির চাকা তো ইন জেনারেল কাঠের হয়, এই মনে করে একটা গরুর গাড়ির চাকা, যাতে গরুর গাড়ির এই চাকাটা দীর্ঘদিন ব্যবহার করা যায় সেই জন্য চাকার গায়ে তুমি খেয়াল করে দেখবে চাকার এইখানটায় একটা লোহার বের পরানো হয়। লোহার বের পরানোর কারণটা কি, যাতে ক্ষয়ে না যায়। চাকাটা তো রাস্তার উপর দিয়ে যাবে, যদি কাঠের করা হয় একটা নির্দিষ্ট দিন পরে কি হবে, এটা ক্ষয়ে যাবে। তাহলে ক্ষয়ে যাবার সম্ভাবনা কিছুটা হতে কমাবার জন্য কি হয়, একটা লোহার বের পরানো হয়। কিরকম নেওয়া হয়, প্রথমে একটা লোহার পাতেল নেওয়া হয়, এবং এটা নেওয়া হয় এমনভাবে যার এর ডায়ামিটারের থেকে এর ডায়ামিটার কিছুটা হলেও কম হয়। মনে করো এটা ডায়ামিটার যদি 20 সেন্টিমিটার হয়, এটা ডায়ামিটার হলো 19 সেন্টিমিটার। তুমি বলে তাহলে এই পড়াবো কি করে, পড়াবার পদ্ধতি হচ্ছে তুমি এটাকে উত্তপ্ত করতে থাকো। এবার উত্তপ্ত করলে একটা সময় পরে এটা তো 20 হয়ে যাবে। যখন ওটা ওই 20 হয়ে যাবে বা 20 পয়েন্ট একটু বেশি করার জন্য বেশি হয়ে গেল, তখন তুমি বেডটাকে এর গায়ে দিয়ে দাও, তারপর তাপ দেওয়া বন্ধ করে দাও বা ঠান্ডা করে দাও। যেই ঠান্ডা হয়ে যাবে এ কিন্তু 20 থেকে আবার 19 হওয়ার চেষ্টা করবে। এবার যখন তোমার 20 থেকে 19 হওয়ার চেষ্টা করবে, তুমি তো 20 দিয়েছো কাঠের গায়ে, যখন 19 করার চেষ্টা করবে তখন সেটা কাঠের গায়ে একদম তীব্রভাবে আটকে যাবে, দৃঢ়ভাবে আটকে যাবে। সেটাকে তুমি আর খুলতে পারবে না, এবং খুলতে গেলে আবার তোমাকে গরম করতে হবে।
তো কেউ যদি গরম না করে তাহলে সেটা তুমি বলতে পারো ওই যে লোহার বেডটা কাঠের চাকার গায়ে লাগিয়েছো সেটা তোমার আটকেই রয়ে যাবে, তুমি কোনোদিন ওটা কারো কাছে করতে পারবে। এবার যদি লোহার বেড থাকে তাহলে সেক্ষেত্রে কাঠের চাকাটা দিয়ে বসতে হবে। তাহলে এই গেল তোমার সুবিধা, মানে প্রসারণের কঠিন পদার্থে দৈর্ঘ্য প্রসারণের সুবিধা। এইভাবে আমরা সুবিধায় ব্যবহার করতে পারি। অসুবিধাও আছে। অসুবিধাটা কি? রেল লাইন, রেল লাইনে কি করতে হয়? ফাঁক রাখতে হয়, তা না হলে রেল লাইন বেঁকে যাবার সম্ভাবনা থাকে প্রচন্ড গরমকালে। এইগুলো তোমরা পড়েছো, নতুন কিছু নয়। যে রেল লাইন দুটো খেয়ালও করেছো যে মাঝখানে কিছুটা হলেও ফাঁক রেখে দেওয়া হয়। কি অঞ্চলে ফাঁক রাখা হয়? যে ওই অঞ্চলে উষ্ণতা কত বৃদ্ধি পায় ম্যাক্সিমাম, সেই উষ্ণতা বৃদ্ধিতে ওই দণ্ডটা বা রেল লাইনটা কতটা প্রসারিত হতে পারে সেটা ক্যালকুলেশন করে নেওয়া হয়। সে কতটা প্রসারিত হতে পারে সেই প্রসারণটাকে দেবে তোমার ওই ফাঁকটাকে রেখে দেওয়া হবে। ঠিক আছে? তাহলে এই গেল তোমার সুবিধা অসুবিধার ব্যাপার বললাম। অথবা আরেকটা অসুবিধার ব্যাপার তোমাকে বলতে পারি যে অনেক সময় তোমরা খেয়াল করেছো যে কাঁচের গ্লাসে তুমি হঠাৎ করে গরম জল ঢেলে, যদি গরম জল ঢালো অনেক সময় দেখা যায় কাঁচের সেই কোয়ালিটির উপর ডিপেন্ড করে কাঁচের গ্লাসটা কিন্তু ভেঙে যায়। কেন ভেঙে যায়? তুমি কাঁচের গ্লাসের মধ্যে অ্যাকচুয়ালি কাঁচ খুব পরিবাহী, কিন্তু কাঁচ ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। এই মনে করো কাঁচের গ্লাস, এখানে তুমি গরম জল ঢাললে, তাহলে ভেতরের সারফেসটা কিছুটা হলেও প্রসারিত হয় ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, ঠিক? কিন্তু সেই তাপটা কখনোই বাইরে আসতে পারে না। তার মানে ভেতরের সারফেসটা প্রসারিত হয় কিন্তু বাইরের সারফেসটা প্রসারিত হয়। এই যে প্রসারণের পার্থক্য, এটা যখনই একটা নির্দিষ্ট সীমাকে অতিক্রম করে যায় কাঁচের গ্লাস ভেঙে যাবে। সুতরাং বেশি গরম জল যখনই তুমি কাঁচের পাত্রে রাখবে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা তুমি বলতে পারো একটা অসুবিধা হিসেবে ভাবতে পারো। বেশ, এবার আমরা আলোচনা করব প্রতিবিহিত দোলক বা কম্পেনসেটেড পেন্ডুলাম। প্রতিবিহিত দোলক, প্রতিবিহিত দোলক কি? আচ্ছা, তার আগে বলি দোলক। দোলক সম্পর্কে তোমার আইডিয়া আছে? পেন্ডুলাম, এটা পেন্ডুলামে কি থাকে? এটা পেন্ডুলামে কি হয়, একটা বককে একটা সুতোর সাহায্যে ইন জেনারেল ঝুলিয়ে দেওয়া হয় এবং সেটা এইভাবে দুলতে থাকে। একটু স্পেসিফিক্যালি বলি যে এখানে এই ক্ষেত্রে এই দিকটা আমার আঁকার দরকার নেই। এই ক্ষেত্রে যেখান থেকে ঝুলানো হয় সেখান থেকে পিণ্ডের কেন্দ্র পর্যন্ত দূরত্বকে কার্যকর দৈর্ঘ্য বলে, এফেক্টিভ লেন্থ। আবার বলছি, যেখান থেকে তুমি ঝুলাচ্ছ সেই অংশ থেকে পিণ্ডের কেন্দ্র পর্যন্ত দূরত্বকে, দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ সাসপেনশন টু দ্য সেন্টার অফ দ্য বল, এই ডিস্টেন্সটাকে বলা হয় কার্যকর দৈর্ঘ্য। এবং এই কার্যকর দৈর্ঘ্য তুমি মনে রাখবে যে সুতোর দৈর্ঘ্য যদি L হয় এবং পিণ্ডটির ব্যাসার্ধ যদি R হয় তাহলে কার্যকর দৈর্ঘ্য সবসময় L প্লাস R হয়। এটা দিয়ে তোমাদের একটা প্র্যাকটিক্যাল আছে, তখন এই জিনিসটাকে ভেঙে এইভাবে লেখা হয়। সুতো কতটা নিয়েছো, ব্যাসার্ধ কত আছে, তার উপর ডিপেন্ড করে তোমার কার্যকর দৈর্ঘ্য হবে। এবং তুমি একটা জিনিস জানো যে এই দোলকের দোলনকাল এই রকমের একটা সম্পর্ক মেনে চলে। দোলনকাল মানে কি? একবার সম্পূর্ণ দোলনে কত সময় লাগে, মানে যে কোনো একটা প্রান্ত বিন্দু, সাপোজ তুমি এইভাবে টেনে ছেড়ে দিলে এখান থেকে, সাপোজ এ বিন্দু থেকে তুমি টেনে ছেড়ে দিলে, তাহলে এ বিন্দুতে যখন তুমি ছেড়ে দিলে, ছেড়ে দেওয়ার পর ওটা আবার এ বিন্দুতে আসতে যে পরিমাণ সময় লাগে সেটাকে বলা হয় টাইম টেকেন বাই দ্য বব টু রিটার্ন ইটস ইনিশিয়াল পজিশন, মানে স্টার্টিং ফ্রম ওয়ান এন্ড বলতে পারো। এটা বলতে হবে যে কোনো একটা এন্ড থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে পরিমাণ সময় লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড বা দোলনকাল। এবং দোলনকালটা এই ধরনের একটা সম্পর্ক মেনে চলে, টি ইকুয়াল টু 2π/L/v। এবং তুমি এখান থেকে খুব পরিষ্কার বলতে পারো যে জি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে মেন যেটা নির্ভর করে সেটা হচ্ছে দৈর্ঘ্য বা কার্যকর দৈর্ঘ্য। তো পেন্ডুলামের ক্ষেত্রে, ঘড়ির ক্ষেত্রে কি হয়, এটাও কিন্তু একটা ধাতব জিনিস থাকে, ধাতব তার টাইপের থাকে, সুতো তো থাকে না। তাহলে এবার তুমি একটা জিনিস ভাবো, তুমি কোনো একটা উষ্ণতায় সাপোজ 27 ডিগ্রি সেন্টিগ্রেডে এই পেন্ডুলামটাকে তৈরি করেছো, কিন্তু এখন গিয়ে আমাদের দেশে, আমাদের মতো দেশে যেখানে টেম্পারেচারটা প্রায় 45 থেকে 50 পর্যন্ত উঠে যায়,
সেখানে নিশ্চয়ই এই তারটার দৈর্ঘ্য সবসময় সেম থাকবে না। তাহলে গ্রীষ্মকালে এটার দৈর্ঘ্য বেড়ে যাবে। তাহলে গ্রীষ্মকালে যদি ওটার দৈর্ঘ্য বেড়ে যায় তার মানে এলটা বেড়ে যাবে। বোঝা গেল যে আমরা মনে করো পেন্ডুলামটাকে ইন জেনারেল টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি, গড় উষ্ণতা হচ্ছে 27 ডিগ্রি, এভাবে ধরে নেওয়া হয়। যদি এখন গড় উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, আমি একটা এক্সাম্পল হিসেবে বলছি, তো 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা 30 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি পেন্ডুলামটা তৈরি করছো। যখনই টেম্পারেচার 30 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে, 31-32 এর খুব একটা চেঞ্জ হবে না, কিন্তু যদি টেম্পারেচার 45 চলে যায়, যেটা আমাদের এখানে খুব হয়ে থাকে, যখনই তুমি 30 থেকে 45 চলে যাবে তখন কিন্তু এটা দৈর্ঘ্য বৃদ্ধি একটা সাফিসিয়েন্ট হয়ে যাবে। তাহলে দৈর্ঘ্যটা যদি বেড়ে যায়, এই ইকুয়েশন থেকে আমি বলতে পারি টিটা বৃদ্ধি পাবে, এবং যদি কোনোভাবে উষ্ণতা হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে এখানে টিটা কিন্তু উষ্ণতা নয়, টিটা কিন্তু টাইম পিরিয়ড, খেয়াল রেখো ভুলে যেন না যায়। আচ্ছা, যখন উষ্ণতা কমে যাবে, এক্সপেক্টেড এলটা কমে যাবে কিছুটা হলো, এল কমে গেলে কি হবে, টিটা কমে যাবে। তাহলে ঘটনা যেটা ঘটবে, টি মানে কি, টাইম, টাইম পিরিয়ড, এবং সেই টাইম পিরিয়ড অনুসারে আমরা টাইম পাই। এটা ঘড়ি ওই টাইম পিরিয়ড অনুসারে টাইম দেয়। যেমন তুমি খেয়াল করে দেখো, এটা সবসময় 1 সেকেন্ড থাকে, 1 2 3, দোলনকাল হচ্ছে 1 সেকেন্ড। তাহলে সেই দোলনকাল হিসাবে কিন্তু একটা দোলক ঘড়ি টাইম দেয়। তাহলে যদি তোমার টিটা পরিবর্তন হয়ে যায় তার মানে দোলক ঘড়ি ঠিক টাইম দিতে পারবে, তার মানে ঘড়ি আইদার স্লো যাবে অথবা ফাস্ট যাবে। গরমকালে কি হবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে মানে কি, টিটা বৃদ্ধি পাবে, টিটা বৃদ্ধি পাবে মানে কি, এটা দুলতে বেশি সময় লাগবে, তার মানে ঘড়ি স্লো যাবে। তোমার টি যদি বৃদ্ধি পায় তার মানে হচ্ছে ঘড়ি স্লো যাবে, আর টি যদি তোমার হ্রাস পায় তার মানে হচ্ছে এটা দ্রুত মানে ফাস্ট। এই জিনিসটা আশা করছি বোঝা গেছে। তার মানে আমি বুঝতে পারছি যে দোলক ঘড়ির ক্ষেত্রে টাইমটা আমরা স্থির রাখতে পারছি না, আর এই টাইম ঠিক রাখতে না পারি তাহলে ঘড়ি আইদার স্লো যাবে অথবা ফাস্ট যাবে, সেক্ষেত্রে আমার একটু সমস্যা হবে। আচ্ছা, এই সমস্যাটাকে দূর করার জন্য যে দোলক ব্যবহার করা হয় সেই দোলকটাকে বলা হচ্ছে প্রতিবিহিত। দোলকটা কিভাবে করা যায় দেখো, প্রতিবিহিত দোলকের কনসেপ্ট কিরকম। প্রতিবিহিত দোলকের কনসেপ্ট হচ্ছে আমরা দুটো ভিন্ন ধাতুর দণ্ড ব্যবহার করি। কিরকম ভাবে, এই মনে করো একটা ধাতুর দণ্ড, আর এই মনে করো আরেকটা ধাতুর দণ্ড। দুটো ধাতুর দণ্ড বুঝতেই পারছো দৈর্ঘ্য সমান নয়। আচ্ছা, এই দুটো ধাতুর নিচের প্রান্তটাকে আমি একটা অন্তরক পদার্থ দিয়ে মনে করো ইনভার্ট দিয়ে জুড়ে দিলাম, তাহলে দুটো ভিন্ন ধাতুর দণ্ড হলো। আমি ধরে নিলাম প্রথম ধাতুটির লম্বা যে ধাতুটা বেশি সেটা হচ্ছে L1, আর এটা অন্য একটা ধাতু সে L2। তোমার পিণ্ডটা রাখা থাকবে, আমার তো পিণ্ডটা নিয়ে কাজ, এইখানটায় রেখে দিই। তাহলে এখানে তোমার কার্যকর দৈর্ঘ্য কত হলো, তোমার কার্যকর দৈর্ঘ্য হয়ে গেল এটা। তাই যেখান থেকে ঝোলানো হয় সেখান থেকে পিণ্ডের মধ্যবিন্দু পর্যন্ত দূরত্বকে কার্যকর দৈর্ঘ্য বলে, আগেই বললাম। আচ্ছা, এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এখন যদি আমি তাপ দিই বাইরে থেকে, সাপোজ সিস্টেম ইজ হিটেড, যদি উত্তপ্ত করি তাহলে কি ঘটনা ঘটবে, এই যে L1 দৈর্ঘ্যের দণ্ডটা আছে সে কিন্তু এখানটা রিজিড, সে উপর দিকে বাড়তে পারবে না, সে কোন দিকে বাড়বে, সে নিচের দিকে বাড়বে। তাহলে L1 দৈর্ঘ্যের যে দণ্ডটা আছে সে নিচের দিকে বাড়বে, আর L2 দৈর্ঘ্যের দণ্ডটা কিন্তু উপর দিকে বাড়বে। ঠিক, যদি এই ঘটনাটা ঘটে, এবার মনে করো উত্তাপ দিয়ে দিলাম, এবার তাপ দেওয়ার পর ধরে দিলাম L1 দৈর্ঘ্যের দণ্ডটা কিছু পরিমাণ দৈর্ঘ্যে বেড়ে গেল, মনে করো এখানে ছিল এই পরিমাণ দৈর্ঘ্য বেড়ে গেল, নিচেরটা যেমন আছে থাক। এবার এই যে দৈর্ঘ্যটা দণ্ডটা আছে এ কতটা বাড়লো, মনে করো এখানে ছিল এই এতটা বাড়লো। তাহলে এই দুটো যদি সমপরিমাণ দৈর্ঘ্য, এ যতটা বাড়লো এও যদি ততটাই বাড়ে, আমি আরেকটু এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ এটা হচ্ছে 50 সেন্টিমিটার, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। আমি উত্তপ্ত করলে, উত্তপ্ত করার পর যেটা 50 ছিল সেটা মনে করো 54 সেন্টিমিটার, তাহলে পিণ্ডটা 4 সেন্টিমিটার নেমে গেল। এখন যদি এই দণ্ডটা 24 সেন্টিমিটার হয়ে যায়, তার মানে 4 সেন্টিমিটার উপর দিকে বাড়ছে, তাহলে এ 4 সেন্টিমিটার নিচের দিকে বাড়ছে, এ 4 সেন্টিমিটার উপর দিকে বাড়ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, পিণ্ডটার যেটা কার্যকর দৈর্ঘ্য ছিল সেটা কিন্তু আর চেঞ্জ হবে না। জিনিসটা বোঝা গেল, দুটো দণ্ড ব্যবহার করেছি, দুটো দণ্ডর আলফা আলাদা, দুটো দণ্ডের দৈর্ঘ্য আলাদা, এমন ভাবে সিস্টেম করেছি একটা নিচের দিকে বাড়বে একটা উপর দিকে বাড়বে। এখন যদি এই দুটো দৈর্ঘ্য,
দণ্ডের দৈর্ঘ্য প্রসারণ, if the increase in length of both the rod in opposite direction are same, then we can conclude that the effective length of the pendulum will remain unchanged. আমি এমন ভাবে যদি দণ্ড দুটো সিলেক্ট করতে পারি যাতে L1 দণ্ডের নিম্ন দিকে দৈর্ঘ্য বৃদ্ধি আর L2 দণ্ডের উপরের দিকে দৈর্ঘ্য বৃদ্ধি পরস্পর সমান হয়, তাহলে পেন্ডুলামটির কার্যকর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে প্রতিবিহিত দোলকের মূলনীতি। ম্যাথমেটিক্যালি যদি বলতে চাই তাহলে কিভাবে বলবো? তাহলে L1 দৈর্ঘ্য আমি ধরে নিলাম তার আলফা হচ্ছে আলফা 1 আর এটার মনে করো আলফা 2। তাহলে L1 দৈর্ঘ্যের দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? L1 আলফা 1 t আর L2 দৈর্ঘ্যের দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি কত? L2 আলফা 2 t। এই দুটোকে পরস্পর সমান। তাহলে এখান থেকে আমি পাচ্ছি t যদি কেটে যায় তাহলে মূল ব্যাপার হচ্ছে L1 আলফা 1 মাস্ট বি ইকুয়াল টু L2 আলফা, বা বলতে পারো L ইনটু আলফা ইকুয়াল টু কনস্ট্যান্ট। বুঝে গেছে? তাহলে এমন দুটো দণ্ড নিতে হবে যাদের দৈর্ঘ্য এবং আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এদের গুণফলটা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি সেটাকে প্রতিবিহিত দোলক তৈরি করা যাবে বা দণ্ড দুটির দৈর্ঘ্য বৃদ্ধি সকল উষ্ণতায় অপরিবর্তিত থাকবে। এটা দিয়েও প্রশ্ন দেয় যে দুটি দণ্ডের দুটি পৃথক উপাদানের দণ্ড নিলাম, দণ্ড দুটির দৈর্ঘ্য বৃদ্ধি কখন সমান হবে তার শর্ত নির্ণয় করো, তখন তোমাকে এই শর্তটা লাগবে। ঠিক আছে? দৈর্ঘ্য পার্থক্য সকল উষ্ণতায় সমান থাকবে, এটি একটা অঙ্ক করেছি। তাহলে দৈর্ঘ্য পার্থক্য সকল উষ্ণতায় কখন অপরিবর্তিত থাকবে? যদি দণ্ড দুটির দৈর্ঘ্য বৃদ্ধি সমান। এবার দণ্ড দুটির দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার শর্ত হচ্ছে এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বাড়িতে গুরুত্ব দিয়ে পড়বে, পরীক্ষা খুব আসে। আচ্ছা বেশ, এরপর থিওরিটিক্যালি তুমি বলতে পারো চ্যাপ্টারটা প্রায় শেষ। আমরা নিউমেরিক্যালস করব, বিভিন্ন ধরনের নিউমেরিক্যালস আছে পরীক্ষাতে। আচ্ছা আমি এরপরে একটা নিউমেরিক্যালস করছি। দেখো বলছে তোমার কাছে একটা তিনটে দণ্ডের একটা সমবাহু ত্রিভুজ তৈরি করেছো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তুমি তিনটে দণ্ড দিয়ে একটা সমবাহু ত্রিভুজ তৈরি করেছো, এটা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বলে দিয়েছে এটার মধ্যে যে কোনো একটা হচ্ছে ইনভার নির্মিত। ইনভার নির্মিত মানে কি? যতই টেম্পারেচার দাও তোমার ওটার দৈর্ঘ্য বৃদ্ধি হবে না। আচ্ছা বাকি দুটো কিন্তু সেম ম্যাটেরিয়াল, মানে এটা একটা পার্টিকুলার ম্যাটেরিয়াল। সাপোজ আমি নাম দিলাম, কিছু একটা নাম তো দিতেই হবে। সাপোজ এবিসি দিয়ে নাম দেওয়া শুরু করি। আমি ধরে নিলাম এটা এবিসি একটা প্রাথমিক অবস্থা আছে, এবিটা হচ্ছে ইনভার নির্মিত, এসিটা হচ্ছে এসি আর বিসি এই দুটো হচ্ছে সাপোজ অন্য একটা ধাতু নির্মিত, যার মেবি তামা, মেবি পিতল, সামথিং এলস। বেশ, এটা হচ্ছে প্রাথমিক অবস্থা। এবার কি বলছে, আমি এই সিস্টেমটাকে 100 ডিগ্রি, প্রথমে মনে করে দেখো 0 ডিগ্রি ছিল, আমি এটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করব। আচ্ছা প্রাথমিক ব্যবস্থাটা লিখে নিই যে আমি একটা সমবাহু ত্রিভুজ নিয়েছি। তাহলে এবি তিনটে বাহুর দৈর্ঘ্য সমান ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিএ, আমি ধরে নিলাম এল। আর এর মধ্যে এবিটা হচ্ছে ইনভার নির্মিত আর এসি আর বিসি এই দুটো কোন ধাতু করে দেওয়া নেই, সাপোজ আলফা। রাইট? এটা আমি কোন ধাতু জানি না, আমি ধরে নিলাম আলফা। আচ্ছা এবার কি বলেছে, সিস্টেমটাকে আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। আচ্ছা যখনই আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলাম, এক্সপেক্টেড এসিটা বেড়ে যাবে, আবার বিসিটাও বাড়বে, কিন্তু এপিটা বাড়বে না। তাহলে কেমন দেখতে লাগবে? আমি ভাবতে পারি মোটামুটি এরকম দেখতে লাগবে। বুঝা গেল? আমি এটাকে একটা নাম দিয়ে দিই, সেট ডি। আচ্ছা কি হলো, আমি সিস্টেমটাকে উত্তপ্ত করলাম, উত্তপ্ত করার ফলে এখন সিস্টেমটার অবস্থা হচ্ছে এবিডি। এবিটা বৃদ্ধি হলো না, কারণ এবিটা ইনভার নির্মিত। আচ্ছা এই অবস্থায় বলছে যে একই উপাদানের তৈরি দণ্ড দুটি, মানে যেটা এসি আর বিসি ছিল, যেটা এডি আর বিডি হয়েছে, সেই দণ্ড দুটির মধ্যবর্তী কোণ, এই কোণটা বলে দিয়েছে π/3 মাইনাস থিটা। মানে এডিবি উত্তপ্ত করার পর অ্যাঙ্গেল এডিবি এটা হয়ে যাচ্ছে π/3 মাইনাস থিটা।
তোমাকে প্রশ্ন দিয়েছে যে দণ্ড দুটির উপাদানের আলফা এটা নির্ণয় করতে হবে, বা বলতে পারো এটা একদম প্রমাণ করতে দিয়েছে যে এই দণ্ড দুটির উপাদানের মানে যে দুটো সেম ম্যাটেরিয়ালের ছিল এই দুটো দণ্ডের একটু একা বেঁকা হয়েছে, আঁকার সময় তুমি একটু ঠিক করে নিও। এই দুটো দণ্ডের যেটা এসি আর বিসি বলেছিলাম সেই দুটো দণ্ডের বলছে উপাদানের আলফা হচ্ছে √3 থিটা বাই 200 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা এখানে এটাও বলে দিয়েছে যে থিটার মানটা হচ্ছে। আচ্ছা বুঝি গোটা অঙ্কটা বোঝা গেছে। তোমাকে কি করতে হবে আমি গোটাটা আরেকবার বলে দিচ্ছি। এবিসি তিনটে ভিন্ন ধাতুর তৈরি, তিনটে ভিন্ন নয় সরি, এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার মধ্যে এবি বাহু ইনভার্নিত, এটা দেওয়া ছিল না আমি ধরে নিয়েছি, একটা বাহু বলেছিল আমি এবি বাহু ধরে নিয়েছি, আর এসি আর বিসি বাহু কোনো একটা নির্দিষ্ট ম্যাটেরিয়াল নিয়ে এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তৈরি করা হয়েছে। এবার যখনই আমি উত্তপ্ত করব এক্সপেক্টেড এবিটার দৈর্ঘ্য চেঞ্জ হবে না, কিন্তু এসি আর সিবি এই দুটো বাহুর দণ্ডের দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে, এবং চেঞ্জ হয়েছে এবিটা এসিটা হয়েছে এডি আর বিসিটা হয়ে গেছে ডি। এই 100 ডিগ্রি উত্তপ্ত অবস্থায় উপরের কোণটা হচ্ছে π/3 মাইনাস থিটা, যেখানে থিটার মান খুবই ক্ষুদ্র, এটা কাজে লাগাতে হবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে দেখাতে হবে যে দণ্ড দুটির ম্যাটেরিয়াল সেম ছিল তাদের ম্যাটেরিয়ালের আলফা। আচ্ছা এবার আমি প্রথমেই করবো কি অঙ্কটার জন্য আমি উপর থেকে লম্বটা টেনে দিচ্ছি, লম্ব টেনে দিলাম। আচ্ছা এটা ছিল সি বিন্দু। আচ্ছা এই কোণটা কত হবে? গোটাটা π/3 মাইনাস থিটা, অর্ধেক হয়ে যাবে। তাহলে তুমি বলতে পারো এইখানে যে কোণটা থাকবে এটার নাম দাও সে ডি, তাহলে এখানে যে কোণটা থাকবে অর্ধেক হয়ে যাবে, ওটা হয়ে যাবে π/6 মাইনাস থিটা বাই 2, আপত্তি থাকার কথা নয়। এডিবি ছিল π/3 মাইনাস থিটা, এডিবি ছিল, এটাও ডি হয়ে গেছে, সরি এটা ই করে দাও, তাহলে এটা হয়ে যাবে এডি ই হয়ে যাবে অর্ধেক, তাহলে π/6 মাইনাস। আচ্ছা এডি আর বিডি দৈর্ঘ্য কত হবে? এডি ইকুয়াল টু বিডি দৈর্ঘ্য কত হবে? আমি যদি L1 বলি তাহলে L ইনটু 1 প্লাস আলফা টি, যেখানে টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। আশা করছি আপত্তি নেই। অন্তিম দৈর্ঘ্য L2 ইকুয়াল টু L1 ইনটু 1 প্লাস আলফা টি, প্রাথমিক দৈর্ঘ্য আমি L ধরে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে L1 হয়ে যাবে L ইনটু 1 প্লাস আলফা টি। আর তুমি যদি বলো AE ইকুয়াল টু EB, এটা হয়ে যাবে L/2, কারণ সবগুলোই তো L ধরেছি, এটাও L, তাহলে এটা L/2। দেখো গোটা যা হয়েছে আমি গোটা জিনিসটাকে অঙ্কের সাহায্যে বলে দিয়েছি। এবার তোমাকে বের করতে হবে উপাদানের আলফা কত হবে। কিভাবে করব? তো পদ্ধতি কিন্তু খুব সহজ। তুমি মনে করে দেখো ল্যামির উপপাদ্য বলে একটা উপপাদ্য তোমরা পড়েছিলে মেকানিক্সে, সেই জিনিসটাই আমি এখানে ব্যবহার করব। আমি ট্রায়াঙ্গেল ADE তে ল্যামির উপপাদ্য করে দিচ্ছি। আচ্ছা এই অ্যাঙ্গেলটা নেব, এই অ্যাঙ্গেলটা তো জানা নেই, আমি এই অ্যাঙ্গেলটা নিচ্ছি কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90, ঠিক আছে। আচ্ছা এই অ্যাঙ্গেলটার বিপরীত বাহু কোনটা? AE, তাহলে আমি লিখতে পারি AE ডিভাইডেড বাই sin থিটা, তাহলে sin π/6 মাইনাস থিটা বাই AE হয়ে গেল। আচ্ছা এটার বিপরীত বাহু হচ্ছে AD, তাহলে AD ডিভাইডেড বাই sin 90। নতুন কিছু নেই, দেখো ল্যামির উপপাদ্যটাকে আমি ঠিকঠাক ব্যবহার করেছি। এবার আমাকে একটু মান বসাতে হবে। AE সমান হচ্ছে L/2। আচ্ছা এটাকে আমি ভেঙে দিচ্ছি, sin A sin π/6 cos B cos থিটা বাই 2 মাইনাস cos π/6 sin থিটা বাই 2। আচ্ছা ডান দিকে কি পড়ে থাকবে? AD, AD মানে কি গো? AD L1, তাহলে L ইনটু 1 প্লাস আলফা ইনটু 100, এখানে উষ্ণতা বৃদ্ধি 100 আর sin 90 হচ্ছে 1, 0 থেকে 100 ডিগ্রি বলেছে, তাহলে উষ্ণতা বৃদ্ধি হয়ে যাচ্ছে 100। আচ্ছা উভয় পক্ষ থেকে L টা আমি কেটে দেব। আচ্ছা দুইটা নিচে চলে আসবে, দেখে নাও L টা কেটে দেব, দুইটা নিচে চলে আসবে, তাই তো? তাহলে পড়ে থাকছে, আচ্ছা দুইটাকে তুমি নিচে করে দাও,
দুইটাকে নিচে করে দেওয়ার পর আমি যদি গোটা জিনিসটাকে উল্টে দিই, মানে আমি এটাকে উপরে লিখতে চাইছি, তাহলে এটা উপরে লিখে দিলাম, এটা নিচে লিখে দিলাম, আর এটা উপরে লিখে দিলাম, আর l বাই ওটাকে নিচে লিখে দিলাম, তাহলে আমার সুবিধা হবে। এটাকে আমি লিখতে পারি sin pi বাই 6। sin pi বাই 6 কত বলবো? আচ্ছা প্রথমত দুইটাকে নিচে করি, তাহলে এটা পড়ে থাকছে 2 ইনটু এই 2টা আমি এখানে লিখলাম, sin pi বাই 6 মানে sin 30, তার মানে হাফ ইনটু cos theta বাই 2 মাইনাস cos pi বাই 6। cos pi বাই 6 মানে √3 বাই 2, √3 বাই 2 ইনটু sin theta বাই 2 ইকুয়াল টু, এটা উল্টে গেল, তাহলে 1 বাই 1 প্লাস 100। ছবিটা আমার আর লাগবে না, আমি মুছে দিলাম। এবার তোমাকে জাস্ট একটু সমাধান করে এই জিনিসটা, ক্যালকুলেশন খুব বেশি জটিলতা নেই, শুধুমাত্র ল্যামের উপপাদ্যটা তুমি যদি ঠিকঠাক ব্যবহার করতে পারো তাহলেই দেখবে তোমার কাজটা হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা কিভাবে করছি দেখো, এখানে 2 কেটে দাও, তাহলে পড়ে থাকছে cos theta বাই 2 মাইনাস √3 sin theta বাই 2। আচ্ছা এটাকে দেখো আমি করতে পারি 1 প্লাস 100 আলফা হোল টু দি পাওয়ার মাইনাস 1, করতেই পারি 1 প্লাস 100 আলফা হোল টু দি পাওয়ার মাইনাস 1। আচ্ছা এবার এই জিনিসটাকে যেটা করতে পারি, থিটাটা ক্ষুদ্র, থিটা যদি ক্ষুদ্র হয়, আগেও আমি এটা বলেছি, ইফ থিটা ইজ স্মল তাহলে আমার cos যা কিছু থাকুক না কেন সেটাকে 1 করে দেবো, আর sin যেটুকু থাকবে সেটাকেই তোমার চলে আসবে। এটা আমার ফর্মুলা। তাহলে এখানে cos theta বাই 2 এর জায়গায় 1 √3 sin theta বাই 2, তার মানে theta বাই 2, this is equal to 1 minus 100 alpha। এটা অলরেডি আমরা করে ফেলেছি, আগের দিনই বলেছি যে 1 plus x to the power n equal to 1 plus nx where x is very very small। তাহলে অ্যাপ্লাই করে ফেললাম, উভয় পক্ষ থেকে 1 1 কেটে গেল, মাইনাস মাইনাস চলে গেল, তাহলে পড়ে থাকছে আলফা ইকুয়াল টু √3 থিটা বাই 2 ইনটু 100, তাহলে √3 বাই √3 থিটা বাই 2। দেখো প্রমাণিত হয়ে গেছে, খুব সিম্পল প্রমাণ, একবার খাতায় করলেই তোমার দেখবে হয়ে যাবে। গোটা ব্যাপারটাই কিছু নেই, অ্যাকচুয়ালি তোমাকে খালি ছবি এঁকে গোটা ব্যাপারটা বুঝে নিতে হবে যে কি হচ্ছে। একটা ইনভার্ট নির্মিত, ওটার দৈর্ঘ্য চেঞ্জ হচ্ছে না, বাকি দুটো চেঞ্জ হয়ে প্রথমে l ধরে নাও, তাহলে l ইনটু 1 প্লাস আলফা টি, আর ল্যামের উপপাদ্য ফাইনালি অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তোমার গোটা অঙ্কটা দেখতে হবে। আচ্ছা সিমিলার একটা অঙ্ক করা যাক। এই ধরনের অঙ্ক পরীক্ষায় আগে খুব আসতো, এখন অতটা আসে না, তবু তোমার ধারণাটাকে পরিষ্কার করার জন্য অঙ্কগুলো অবশ্যই করে ফেলা উচিত। কি বলেছে নেক্সট অঙ্ক? বলছে যে আমাকে দু ধরনের দণ্ড নিলাম, একটা L2 একটা L1, ঠিক আছে? এদেরকে দিয়ে আমি একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু নয়, এক্ষেত্রে সমদ্বিবাহু আইসোসেলস ট্রায়াঙ্গেল তৈরি করলাম। এরকম ভাবে আমি একটা আইসোসেলস ট্রায়াঙ্গেল তৈরি করলাম। কি বলেছে যে তোমার দু রকমের দণ্ড নিয়েছি, সাপোজ এটা A নিলাম, এটা B নিলাম, এটা C নিলাম। আমি ধরে নিলাম AB আর AC এটা এক ধরনের দণ্ড, সে L2, আর BC আরেক ধরনের দণ্ড, সে L1। দুই ধরনের দণ্ড নিয়েছি, L2 দৈর্ঘ্যের দণ্ড আর L1 দৈর্ঘ্যের দণ্ড। আচ্ছা এটাও বলে দেওয়া আছে যেটা L2 দৈর্ঘ্যের দণ্ড তার দৈর্ঘ্য প্রসারণাঙ্ক আলফা 2, আর যেটা L1 দৈর্ঘ্যের দণ্ড সেটা দৈর্ঘ্য প্রসারণাঙ্ক আলফা 1। ঠিক আছে? তাহলে L2 দৈর্ঘ্যের দুটো দণ্ড নিয়েছি আর L1 দৈর্ঘ্যের একটা দণ্ড নিয়েছি, মানে বলেই দিয়েছে কোশ্চেন যে L2 দৈর্ঘ্যের এবং আলফা 2 দৈর্ঘ্য প্রসারণাঙ্কের দুটো দণ্ড নাও, আর L1 দৈর্ঘ্য আর আলফা 1 দৈর্ঘ্য প্রসারণাঙ্কের একটা দণ্ড নাও, নিয়ে একটা সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে ফেলো। ঠিক আছে? You have two rods of length L2 and coefficient of linear expansion alpha 2, and one rod of length alpha 1 and coefficient of linear expansion alpha 1. Then isosceles triangle is prepared. এবার কি বলছে যে এখান থেকে এই পর্যন্ত একটা রড আমি সলিড দৃঢ়ভাবে আমি আবদ্ধ করে দিয়েছি। ঠিক আছে?
দৃঢ়ভাবে আবদ্ধ, মানে একদম বলতে পারো যে সোল্ডারিং করে, কোনোভাবে এই রডটাকে আর সরাতে পারবে না। এই এ থেকে ডি পর্যন্ত এইটাকে তুমি আর চেঞ্জ করতে পারবে না, সরাতে পারবে না, ঠিক আছে? তাহলে আমি কি করলাম, ত্রিভুজ গঠন করলাম, ত্রিভুজটাকে কি করলাম, এইখানে আমি মাঝখানে একটা রড দিয়ে আটকে দিলাম। এবার তোমাকে করতে হবে কি বলছে, এমন একটা শর্ত তুমি তৈরি করো বা নির্ণয় করো যার জন্য তুমি এবার তুমি উষ্ণতা বৃদ্ধিও করতে পারো। কি বলছে, উষ্ণতা যতই বৃদ্ধি করো না কেন এই এডিটার যেন দৈর্ঘ্য চেঞ্জ না হয়। তোমাকে এইভাবে গোটা সিস্টেমটাকে তৈরি করতে হবে। কিভাবে, আবার বলছি, যখন তুমি উত্তাপ বৃদ্ধি করবে তখন এটাও দৈর্ঘ্যে বাড়বে, এটাও দৈর্ঘ্যে বাড়বে, এটাও দৈর্ঘ্যে বাড়বে, কিন্তু বলছে এডিটাকে দৈর্ঘ্যে বাড়ানো যাবে না। মানে গোটা ব্যাপারটা হয়ে যাবে এরকম যে দৈর্ঘ্যে বেড়েছে, এইদিকেও বেড়েছে, সব দিকেই বেড়েছে, মাঝখানের এডিটা বলছে রিমেইনস আনচেঞ্জ। সেটার জন্য তোমার L1 L2 আলফা 1 আলফা 2 এদের মধ্যে কি সম্পর্ক হলে এই ঘটনাটা ঘটবে। সাপোজ তুমি বলতে পারো এডিটা হয়ে গেছে a ড্যাশ b ড্যাশ, বিসিটা হয়েছে b ড্যাশ c ড্যাশ, আর এসিটা হয়েছে a ড্যাশ c ড্যাশ। তোমাকে বের করতে হবে যে এডিটা চেঞ্জ হবে না, তার জন্য L1 L2 আলফা 1 আলফা 2 এদের মধ্যে সম্পর্ক। দেখো কিভাবে করা যায়। আচ্ছা প্রথমে দেখো আমি এ বি এ সি এগুলো লিখে ফেলেছি। আচ্ছা তাহলে আমার এডিটা কত হবে, এডিটা যদি তুমি বের করো এই অবস্থায়, এডি এডি মানে হচ্ছে পিথাগোরাসের সূত্র না, কি হবে, রুট ওভার এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। আচ্ছা এবি স্কয়ার মানে হচ্ছে L2 স্কয়ার মাইনাস L1 স্কয়ার বাই 4। এই যে বিসি সমান যদি এটা হয় তাহলে বিডি সমান ডিসি সমান L1 বাই 2, তাহলে L1 বাই 2 স্কয়ার L1 স্কয়ার বাই 4, ঠিক আছে? বেশ, এবার যখন আমি উষ্ণতা বৃদ্ধি করছি, সাপোজ টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করছি, তাহলে এবি আর এসি এদের যেটা পরিবর্তিত দৈর্ঘ্য হবে, এবি আর এসি এদের পরিবর্তিত দৈর্ঘ্য আমি ধরে নিলাম a ড্যাশ b ড্যাশ বা a1 b1, এবিটা হয়ে গেল a1 b1, এসিটা হয়ে যাবে a1 c1, যেহেতু সেম ম্যাটেরিয়াল দুটো দৈর্ঘ্য বৃদ্ধি সেম হবে। তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে L2 আলফা 2, সরি এটা হয়ে যাবে L2 ইনটু 1 প্লাস আলফা 2 ইনটু, আশা করছি আপত্তি নেই, অনেকবার ব্যবহার করলাম। তাহলে L2 ইনটু 1 প্লাস আলফা 2 ইনটু t, ঠিক আছে? আর নিচের বাহুটা যেটা হবে সেটা কিন্তু আমি b1 c1 বলি, a1 b1 করেছি, তাহলে এটা হয়ে যাবে L1 ইনটু 1 প্লাস আলফা 1 ইনটু t। তাহলে b1 d1 অর্ধেকটা, মাঝের বিন্দুটা সাপোজ dটা d1, আচ্ছা dটা চেঞ্জ হবে, এটা d1 এটা রইল, তাহলে এটা হয়ে যাবে L1 বাই 2 ইনটু 1 প্লাস আলফা 1, সিম্পল ক্লাস 7 এর জ্যামিতি, তাই তো? এই টোটালটা b থেকে c, এটা যখন হয়ে যাবে L1 ইনটু এটা, এটা তো সেই অর্ধেকই থাকবে, তাহলে অর্ধেক করে দিলাম L1 বাই 2। যে এখন তাদের দৈর্ঘ্য কত হবে, এখন যদি আমি করি a1d যদি করি ওটাকে, তাহলে সেক্ষেত্রে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, আচ্ছা a1d যেটা, হ্যাঁ a1d চাইছি, তাহলে এটা হয়ে যাচ্ছে b1 সরি a1 b1 হোল স্কয়ার মাইনাস b1d হোল স্কয়ার। তাহলে a1 b1 হোল স্কয়ার মানে এটা, তাহলে মান বসিয়ে দিলে পড়ে থাকছে L2 স্কয়ার 1 প্লাস আলফা 2t হোল স্কয়ার, আর এটা হয়ে যাচ্ছে L1 স্কয়ার বাই 4 1 প্লাস আলফা 1t হোল স্কয়ার। এটা তোমার, এবার তোমার শর্ত কি বলে দিয়েছে, এডির দৈর্ঘ্যটা চেঞ্জ হবে না। তাহলে এডির দৈর্ঘ্য যদি চেঞ্জ না হয় তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, এডি মাইনাস সরি এডি মাস্ট বি ইকুয়াল টু a1d, তো এডি মাস্ট বি ইকুয়াল টু a1d করে দাও, তাহলে পড়ে থাকছে শর্তানুসারে এডি মাস্ট বি ইকুয়াল টু a1d। এডির দৈর্ঘ্য কত, L2 স্কয়ার মাইনাস L1 স্কয়ার বাই 4, রুট ওভার আছে, আর এইদিকে তোমার a1d সেটাও রুট ওভারের মধ্যে ছিল, আমি দুদিকে রুট ওভারটা করে দিলাম, 1 প্লাস আলফা 2t হোল স্কয়ার L1 স্কয়ার বাই 4 1 প্লাস আলফা 1t হোল স্কয়ার। আচ্ছা
কিভাবে করব? আচ্ছা, ডান দিকটা দেখো, এটাকে লিখতে পারি L2 স্কয়ার যেমন ছিল থাক 1 প্লাস 2 আলফা 2t, এই যে ভাগটা চলে এলো এইখানে, এই যে লিখেছিলাম 1 প্লাস x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস nx। একই রকম নিয়মে এটা হয়ে যাচ্ছে L1 স্কয়ার বাই 4 ভেতরে 1 প্লাস 2 আলফা 1t, পাশে লিখে দেবে যেহেতু আলফা 1 আলফা 2 ক্ষুদ্র, ওগুলো ক্ষুদ্র না হলে আমি ওই শর্তটা লাগাতে পারি না। কি শর্ত ছিল? 1 প্লাস x টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 প্লাস nx, কখন? যখন x এর মান ক্ষুদ্র। যেহেতু এখানে আলফার মান ক্ষুদ্র, তাহলে আমি ওইগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, তাহলে আরেকটু সমাধান করা যাক। এটা L2 স্কয়ার মাইনাস L1 স্কয়ার বাই 4, ওটাকে ব্র্যাকেট তুলে দাও, L2 স্কয়ার প্লাস 2 L2 স্কয়ার আলফা 2 ইনটু t মাইনাস L1 স্কয়ার বাই 4 মাইনাস 2 L1 স্কয়ার বাই 4 ইনটু আলফা 1 ইনটু t। আচ্ছা, L2 স্কয়ার কেটে যাচ্ছে, L1 স্কয়ার বাই 4 L1 স্কয়ার বাই 4 কেটে যাচ্ছে, এটা প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, অন্যদিকে নিয়ে চলে এসো। তাহলে পড়ে থাকছে 2L2 স্কয়ার আলফা 2 ইনটু t 2L1 স্কয়ার বাই 4 ইনটু আলফা 1 ইনটু t। কি কেটে যাচ্ছে? কি কেটে যাচ্ছে? 2 কেটে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে L2 স্কয়ার বাই L1 স্কয়ার ইকুয়াল টু আলফা 1 বাই 4 আলফা 2। তার মানে L2 বাই L1 দিস ইজ ইকুয়াল টু রুট ওভার আলফা 1 বাই 2 আলফা 2। দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন। এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে কখনোই, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি সব ক্ষেত্রে ওই মাঝখানের যেটা মধ্যমা ছিল সেটার দৈর্ঘ্য কোনোভাবেই চেঞ্জ করে না। ঠিক আছে, ভালো করে দেখে রাখবে। ক্যালকুলেশন খুব বেশি জটিলতা কিন্তু কিছু নেই, লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলেই তোমার কাজ হয়ে যাবে।